দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের ফেসবুক লাইভ ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই চট্টগ্রাম বোর্ড 2019 সালের 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। প্রশ্নের মেজর যে পার্টটা তথ্যবলী সেটা আমি বোর্ডের এক কোণায় লিখে নিয়েছি, তারপর আমি পুরো প্রশ্নটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যমুনা অ্যান্ড কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2018 সালে এই কোম্পানির উৎপাদন ব্যয়ের বিভিন্ন তথ্যবলী এখানে দেওয়া আছে। দেখো, কারখানা ভাড়া, ব্যবহৃত কাঁচামাল, কারখানা সুপারভাইজারের বেতন, প্রত্যক্ষ শ্রম, কারখানার তাপ ও পানি বাবদ ব্যয়, সমাপনী তৈরি পণ্য, কারখানা মেশিনের অপচয়, বিক্রিত পণ্যের ডেলিভারি ভ্যানের অপচয়, বিজ্ঞাপন খরচ, বিক্রয়, গুদামজাতকরণ কর্মীর বেতন, আর হচ্ছে অফিস অভ্যর্থনাকারীর বেতন। এই হচ্ছে আমাদের প্রশ্নে উল্লেখিত তথ্যবলী। এখন এই প্রশ্নের তথ্যবলীর আলোকে আমাদেরকে ক নম্বরে বের করতে হবে হচ্ছে কালীন ব্যয়ের পরিমাণ, খ নম্বরে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, আর গ নম্বরে আমাদেরকে বের করতে হবে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য একটি আইডি বই। তো প্রথমে আমরা ক নাম্বারটা বের করব। ক নাম্বারে কি চেয়েছে? কালীন ব্যয়ের পরিমাণ। তো কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করার পূর্বে তোমাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি যে কালীন ব্যয়টা কি। কালীন ব্যয়টা হচ্ছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের যত বিক্রয় সংক্রান্ত এবং প্রশাসনিক খরচ আছে সেগুলো, অর্থাৎ বিক্রয় এবং প্রশাসনের সাথে জড়িত ব্যয়গুলো হচ্ছে কালীন ব্যয়। তো এখন তোমরা এখানে যে ব্যয়ের তালিকা দেওয়া আছে সেখান থেকে আমরা দেখি আমাদের কালীন ব্যয়গুলো কি কি, অর্থাৎ কোনগুলো বিক্রয় এবং প্রশাসনিক কার্যক্রমের সাথে জড়িত ব্যয়। প্রথমেই দেখো আমরা পাচ্ছি আমরা হচ্ছে বিক্রিত পণ্যের ডেলিভারি ভ্যানের অপচয়, এটা হচ্ছে একটি কালীন ব্যয়। এরপর হচ্ছে বিজ্ঞাপন খরচ, গুদামজাতকরণ কর্মীর বেতন, আর অফিস অভ্যর্থনাকারীর বেতন, এগুলো হচ্ছে কালীন ব্যয়। কি কি পেলাম? ডেলিভারি ভ্যানের অপচয়, বিজ্ঞাপন খরচ, গুদামজাতকরণ কর্মীর বেতন, আর অফিস অভ্যর্থনাকারীর বেতন। ক নম্বরের জন্য আমরা ফার্স্টে হেডিং দিয়ে নিব কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয়। ছোট একটা ছক করে নেব। এখানে আমরা লিখব বিবরণ, আর এখানে হচ্ছে টাকা। আমরা প্রথমে কি পেলাম কালীন ব্যয়ের আন্ডারে? ডেলিভারি ভ্যানের অপচয়। ডেলিভারি ভ্যানের অপচয় 1500 টাকা। এরপর পাচ্ছি বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ হচ্ছে 1500। গুদামজাতকরণ কর্মীর বেতন হচ্ছে 6000। অফিস অভ্যর্থনাকারীর বেতন 4500। তাহলে আমরা টোটাল পাচ্ছি হলো
3, 6, 9, 4, 13, 13,500। এই হচ্ছে আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট। তাহলে আমি আবার একটু বলছি, আমাদের ক নাম্বারে ছিল কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কালীন ব্যয় হচ্ছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বা যে কোনো প্রতিষ্ঠানের সকল প্রকার বিক্রয় এবং প্রশাসনিক সংক্রান্ত যে ব্যয় সেগুলো। তো আমাদের যে ব্যয় তালিকা দেওয়া আছে প্রশ্নপত্রে সে অনুযায়ী আমরা পেয়েছি ডেলিভারি ভ্যানের অপচয়, বিজ্ঞাপন খরচ, গুদামজাতকরণ কর্মীর বেতন আর অফিস অভ্যর্থনাকারীর বেতন। তাহলে এখন আমি ক নাম্বারটা মুছে খ নাম্বার ডিপার্টমেন্টটা দিই। খ নাম্বারে হচ্ছে বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। কি বের করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদেরকে মূলত করতে হবে এই যে যমুনা ম্যানুফ্যাকচারিং, এটা হচ্ছে কি যমুনা অ্যান্ড কোম্পানি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের টোটাল যে উৎপাদন ব্যয়টা বের হবে সে উৎপাদন ব্যয় থেকে আমরা হচ্ছে সমাপনী তৈরি পণ্য বাদ দিব। উৎপাদন ব্যয় থেকে সমাপনী তৈরি পণ্য বাদ দিব। উৎপাদন ব্যয় থেকে সমাপনী তৈরি পণ্য বাদ দিলে আমাদের বের হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, তাহলে এখন উৎপাদন ব্যয় বের করার জন্য আমাদের কি কি লাগবে? মুখ্য ব্যয় আর কারখানার উপরি ব্যয়, এই দুটো মিলে হয় একটি প্রতিষ্ঠানের মোট উৎপাদন ব্যয়। তাহলে কি পেলাম আমরা? মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়, এটা যোগ করলে পাওয়া যায় হচ্ছে উৎপাদন ব্যয়। সেখান থেকে বাদ দিতে হয় কি সমাপনী তৈরি পণ্য, তার বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখন সমাপনী তৈরি পণ্য আমাদের প্রশ্নপত্রে ডিরেক্ট দেওয়া আছে। মুখ্য ব্যয় কিভাবে বের করতে হবে? বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা সেখানে দেখেছো যে মুখ্য ব্যয় সাধারণত কোনগুলো? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, এটা মিলে হচ্ছে একটি প্রতিষ্ঠানের মুখ্য ব্যয় হয়। মানে কি, যে একটি উৎপাদন কার্যের সাথে একেবারে সরাসরি জড়িত এবং যে ব্যয় না হলে ওই উৎপাদন কার্য সম্পূর্ণ করা সম্ভব নয়, সেটাই হচ্ছে মুখ্য ব্যয়। তো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সে যে পণ্যটি উৎপাদন করবে, সেটি উৎপাদন করার জন্য তার যে প্রত্যক্ষ কাঁচামাল লাগবে, প্রত্যক্ষ শ্রম লাগবে বা প্রত্যক্ষ অন্যান্য খরচ লাগবে, সেগুলো মিলে মুখ্য ব্যয় হবে। কারণ এই প্রত্যক্ষ কাঁচামাল, শ্রম বা অন্যান্য ওই প্রত্যক্ষ ব্যয় ব্যতীত কিন্তু সে ওই পণ্যটি উৎপাদন করতে পারছে না। তাহলে আমাদের প্রশ্নপত্রে মুখ্য ব্যয়ের জন্য আমরা কি কি পাবো? দেখো, এই যে ব্যবহৃত কাঁচামাল আর হচ্ছে প্রত্যক্ষ শ্রম। ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, এই দুটো মিলে হবে আমাদের মুখ্য ব্যয়। কারণ এই দুটি ছাড়া যমুনা অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, যমুনা অ্যান্ড কোম্পানি কোনোভাবে তাদের পণ্যটা উৎপাদন করতে পারছে না। এর সাথে যোগ করতে হবে কি কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় কোনগুলো? এই মুখ্য ব্যয় ব্যতীত অন্যান্য যে পরোক্ষ ব্যয়গুলো আছে সেগুলো হচ্ছে কারখানার উপরি ব্যয়। তাহলে মুখ্য ব্যয় ব্যতীত আর কি কি কারখানার উপরি ব্যয় আমরা পাচ্ছি? দেখো, কারখানা ভাড়া, কারখানা সুপারভাইজারের বেতন, কারখানা তাপ ও পানি বাবদ ব্যয়, তারপর হচ্ছে কারখানা মেশিনের অপচয়, এগুলো হচ্ছে আমরা পাচ্ছি কারখানার উপরি ব্যয়। এখন এই তালিকাতে একটি ছকের সাহায্যে আমরা
পণ্যের ব্যয়টা নির্ণয় করব। আমরা ফার্স্টে নাম্বারটা দিয়ে নিই। ক নাম্বার বের করতে হবে কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। একটু বড় ছক আমাদেরকে করতে হবে। আমরা দুইটি টাকার কলাম করব। বিবরণ টাকা। তো ফার্স্টে আমাদের মুখ্য ব্যয় নির্ণয় করার জন্য কি করতে হবে? ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে 40,000 টাকা। তার সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম হচ্ছে 15,000 টাকা। আমরা পেয়ে গেলাম মুখ্য ব্যয়। এই বরাবর লিখে দিই মুখ্য ব্যয়। এরপরে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয়গুলো যোগ করে আমরা বের করতে পারবো উৎপাদন ব্যয়। তাহলে আমরা লিখি যোগ কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি আইডেন্টিফাই করে রেখেছিলাম। ফার্স্টে পাবো কারখানা ভাড়া। কারখানা ভাড়া হচ্ছে 6,000। কারখানা সুপারভাইজারের বেতন। কারখানা সুপারভাইজারের বেতন 20,000 টাকা। 20,000। এরপরে পাচ্ছি কারখানা তাপ ও পানি বাবদ ব্যয়। কারখানা তাপ ও পানি বাবদ ব্যয় 3,000 টাকা। তারপর কি আছে কারখানা মেশিনের অবচয়। কারখানা মেশিনের অবচয় হচ্ছে 3,500। আর তো নেই, এগুলো হচ্ছে কারখানা উপরি ব্যয়। তাহলে কত আসবে? 20, 6, 26, 29 আর হচ্ছে 30, 31, 32, 32,500 টাকা। এটা হচ্ছে কি কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় যোগ করে আমরা পাচ্ছি হলো 5, 5, 2, 7, 5, 3, 8, 87,500 টাকা। এই 87,500 টাকা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। অর্থাৎ যমুনা অ্যান্ড কোম্পানির যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের উৎপাদন ব্যয় হচ্ছে 87,500। সেটা কিভাবে পেয়েছি? ওই প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করে আমরা উৎপাদন ব্যয় পেয়েছি। আমরা কি বলেছিলাম? উৎপাদন ব্যয় থেকে যে সমাপনী তৈরি পণ্য আছে সেটা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে আমরা এখন লিখব
বা সমাপনী তৈরি পণ্য কি কত দেওয়া আছে ৭৫০০। তাহলে পাচ্ছি হলো ৮০,০০০। এই ৮০,০০০টাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। ব্যাস, খ নাম্বার শেষ। তাহলে খ নাম্বার আমরা কি দেখলাম? আমাদের কাছে চেয়েছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমরা জানি উৎপাদন ব্যয় থেকে এই সমাপনী তৈরি পণ্য বাদ দিতে হয়। আর উৎপাদন ব্যয় কিভাবে বের করতে হবে? মুখ্য ব্যয়ের সাথে কারখানা ব্যয় যোগ করে। মুখ্য ব্যয় কোনগুলো? একটি প্রতিষ্ঠানের একেবারে প্রাইম যে কস্ট, প্রধান যে ব্যয়গুলো সেগুলো হচ্ছে মুখ্য ব্যয়, যেটা আমরা ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এগুলো যোগ করে পাই। আর কারখানার উপরি ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম অর্থাৎ মুখ্য ব্যয় ব্যতীত অন্যান্য যে পরোক্ষ যে ব্যয়গুলো থাকবে কারখানার, যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় কিন্তু উৎপাদন কার্য সম্পন্ন করার জন্য অপরিহার্য সেগুলো। তো আমাদের প্রশ্ন, আমরা এই কয়টা কারখানার উপরি ব্যয় পেয়েছি, ক্যালকুলেশন করে এই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ৮০,০০০ টাকা। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের এখানে? আশা করি কারো কোনো প্রশ্ন নেই, প্রত্যেকে বিষয়টি ভালো মতো বুঝতে পেরেছ। তো এখন আমরা এটার যে নেক্সট এবং লাস্ট রিকোয়ারমেন্ট ক নাম্বার সেটা নির্ণয় করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা জানাও, কমেন্টে জানাও, যেন তোমাদেরকে অ্যান্সারটা দিতে পারি। তো তোমরা দেখো, তোমাদের হচ্ছে গ নম্বরে কি চেয়েছে প্রত্যেকে দেখো, 31শে ডিসেম্বর তারিখের জন্য একটি আয় বিবরণী তৈরি করতে বলেছে। ওকে, আমরা এখন আয় বিবরণী তৈরি করব। তার জন্য অবশ্যই আমরা একটি আয় বিবরণী ছক করব। তোমরা তো আর্থিক বিবরণীর অঙ্ক করেছো, আর্থিক বিবরণীতে দেখেছো কিভাবে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়, ঠিক সেই ফরম্যাটেই আমরা করব। তাহলে প্রথমে আমরা একটু বড় সড়ো করে ছক করে নিই। উপরে লিখতে হবে। প্রথমে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম যমুনা অ্যান্ড কোম্পানি। যমুনা অ্যান্ড কোম্পানি এর বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। এরপর তারিখ হচ্ছে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। তোমাদের অবশ্যই মনে আছে যে এই ফর্মেটে আমাদের উপরে হেডিংগুলো লিখতে হয়। এখন আমরা ছক করব। ছকের জন্য আমরা 2টা টাকার কলাম রাখলে মেবি হয়ে যাবে। বিবরণ
10,000, আউটার কলামে লিখবো 1,10,000। এই যে বিক্রয় এখানে দেওয়া আছে 1,10,000 টাকা। এরপর কি করতে হয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এটা তো আমরা খ নম্বরে বের করেছি না, তাহলে এখানে একটু ব্র্যাকেটে লিখে দিই, খ হতে প্রাপ্ত। যেহেতু আমাদের বের করা আছে, এখানে তো এর করার কোনো প্রয়োজনই পড়ে না। হতে আমরা পেয়েছিলাম কত, 80,000 টাকা। বাদ দিলে থাকবে হচ্ছে 8, 3, 11, 30,000 টাকা। এই 30,000 টাকা কি বের হলো, 30,000 টাকা হচ্ছে, একটু নিচে দিকে লিখতে হবে এটা, এই 30,000 টাকা আমাদের বের হলো মোট মুনাফা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বের হয় মোট মুনাফা। ফার্স্ট স্টেপ শেষ। এরপর হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়, পরিচালন আয় যোগ করতে হয়। এরপর আরো কয়েকটি স্টেপ করে আমাদেরকে নিট মুনাফা বের করতে হয়। তো আমাদের এখানে শুধু পরিচালন ব্যয়টা বাদ দিলেই হবে, বা পরিচালন ব্যয়। এখন এটা আমি বলি, তোমাদের কনফিউশন হচ্ছে হয়তো যে পরিচালন ব্যয় কিভাবে বের করব। খ নম্বরে আমরা একটা পার্টে কিন্তু বের করেছিলাম কি, কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় না, সরি, ক নম্বরে আমরা কি বের করেছিলাম, কালীন ব্যয়। কালীন ব্যয়ের সঙ্গে কি ছিল, যে বিক্রয় আর প্রশাসনিক সংক্রান্ত খরচগুলো হচ্ছে কালীন ব্যয়। পরিচালন ব্যয়গুলো কি সেম না, তোমাদের মনে আছে না, পরিচালন ব্যয়ের আন্ডারে কি যায়, অফিস সংক্রান্ত যে কাজগুলো থাকে, প্রশাসনিক বা বিক্রয় সংক্রান্ত যে কাজগুলো থাকে, যেমন বেতন, এরপর হচ্ছে বিভিন্ন সম্পত্তির অবচয়, অনাদায়ী পাওনা, এগুলো আসে। অর্থাৎ আমরা এই সৃজনশীল প্রশ্নের আলোকে আমাদের যে কালীন ব্যয়, সেটাকে আমরা পরিচালন ব্যয় হিসেবে ধরতে পারি, কারণ পরিচালন ব্যয় আর কালীন ব্যয়ের বৈশিষ্ট্য তো একই। তাহলে আমরা লিখে দিই, তোমাদের সুবিধার জন্য আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এই পরিচালন ব্যয়টি হচ্ছে, তুমি কালীন ব্যয় হিসাবে লিখতে পারো, কালীন ব্যয়, যেটা আমরা কোথা থেকে পাবো, ক হতে প্রাপ্ত। এটা ব্র্যাকেটে লিখে দিই। আমাদের কিন্তু আয় বিবরণের ফরম্যাট অনুযায়ী এখানে পরিচালন ব্যয় লিখতে হবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম, আমাদের প্রশ্নের পরিচালন ব্যয় কোনগুলো, যেগুলো কালীন ব্যয় সেগুলো পরিচালন ব্যয়, যেটা আমরা ক নম্বর ডিপার্টমেন্টে পেয়েছি। তাই ব্র্যাকেট এখানে লিখে দিলাম, ক হতে প্রাপ্ত। কত পেয়েছিলাম, 13,500 টাকা। তাহলে থাকবে হচ্ছে 5, 4 আছে 10, 6, 16,000, মেবি 16,500 টাকা, তো না, 1,000, 6, 3, 9, 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিট মুনাফা। নিট মুনাফা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গ নাম্বারটাও দেখে নিলে। গ নাম্বারে আমাদের কাছে চেয়েছিল একটি আয় বিবরণী তৈরি করতে। তো আমাদের উল্লেখিত সৃজনশীল প্রশ্নের আলোকে আমরা এই তথ্যাবলীতে আয় বিবরণী প্রস্তুত করলাম। কি বিক্রয় আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে আমরা খ নাম্বারে যে বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি সেটা বাদ দিয়ে বের করলাম মোট মুনাফা। সেখান থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়, যেটা কালীন ব্যয়েরই একটি অংশ। কালীন ব্যয় আমরা ক নাম্বারে বের করেছিলাম, সেটা বাদ দিয়ে পেলাম নিট মুনাফা। এই হচ্ছে আমাদের গ নাম্বারের আয় বিবরণী।
সহজ একটি প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2019 সালে 10 নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করলাম। তো তোমাদের কোনো সমস্যা মনে হয় এখানে নাই, থাকলে এতক্ষণে কমেন্টে দেখতে পারতাম। তো যাই হোক, তারপরে যদি এই প্রশ্নে তোমাদের কাছে মনে হয় কোনো জিজ্ঞাসা আছে বা কোনো একটা টপিকস বা হিসাবের বিষয় যেটা তোমরা বুঝতে পারছো না, সেটা অবশ্যই তোমরা জেনে নিবে। তো আমরা নেক্সট ক্লাসে আবার কোনো একটা বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব যে কোন বোর্ডের কত নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায়, সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি, সে কামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।